ঈদ টিকিটে তুমুল হাহাকার, ৮ মিনিটেই সব শেষ। ট্রাম্পের পর নারায়ণগঞ্জের খামারে নেতানিয়াহু। আগের বছরের প্রশ্নপত্রে নেওয়া হলো এসএসসি পরীক্ষা। লিচু বাগানে স্বপ্ন বুনছেন রাজশাহীর মোমিন। স্বামীকে হত্যা করে ফ্রিজে লুকানোর চেষ্টা। নিষেধাজ্ঞা অমান্য করে উৎপাদনে ব্রিস্টল ফার্মা। ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রামের নতুন পর্ব। শনিবার সকাল ৮টা থেকে ২৬ মে যাত্রার পশ্চিমাঞ্চলীয় আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হতেই অনলাইনে দেখা যায় যাত্রীদের ব্যাপক চাপ। দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলীয় ট্রেনের টিকিট বিক্রি। বাংলাদেশ রেলওয়ের বিশেষ ঈদ কর্মপরিকল্পনা অনুযায়ী এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। ঈদের আগে ধাপে ধাপে ৫ দিনের অগ্রিম টিকিট ছাড়া হচ্ছে। এরই মধ্যে ২৩, ২৪ ও ২৫ মে যাত্রার টিকিট বিক্রি শেষ হয়েছে। আগামী ১৭ মে বিক্রি হবে ২৭ মে যাত্রার টিকিট। রেলওয়ে জানিয়েছে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে যাত্রার টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না। এদিকে যাত্রার দিন মোট আসনের ২৫% স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে উচ্চ শ্রেণীর যাত্রীদের জন্য এই সুবিধা থাকছে না। ফলে ঘরমুখো মানুষের একটি বড় অংশ এখন নির্ভর করছেন অনলাইন টিকিট সংগ্রামের ওপর। প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রাকে কেন্দ্র করে টিকিট পাওয়া নিয়ে উদ্বেগ, প্রতিযোগিতা ও সার্ভারের চাপ নিয়ে শুরু হয়েছে নতুন দুশ্চিন্তা। যাত্রীরা বলছেন দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই টিকিট পাচ্ছেন না। সব মিলিয়ে ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে রেলওয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিয়ে কতটা নির্বিঘ্ন ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে পারে বাংলাদেশ রেলওয়ে। জেসমিন জাহান, কালবেলা। ট্রাম্পের পর এবার বাংলাদেশে হাজির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবাক হচ্ছেন, ভাবছেন যুদ্ধ ছেড়ে তিনি বাংলাদেশে কেন? না, ইনি কোনো মানুষ নন। ৭৬০ কেজি ওজনের এক দানবীয় মহিষ মাত্র, যার অদ্ভুত উগ্র আচরণ আর চেহারার মিলের কারণে নাম রাখা হয়েছে নেতানিয়াহু। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাশেরগাঁও এলাকার এসএস ক্যাটেল ফার্মে প্রস্তুত করা হয়েছে এই অ্যালবিনো জাতের মহিষটিকে। ধবধবে সাদা আর গোলাপি রঙের মিশ্রণের মহিষটির ওজন ৭৬০ কেজিরও বেশি। কিন্তু ওজনের চেয়েও বেশি আলোচনায় এসেছে তার স্বভাব চরিত্র। খামারি ও দর্শনার্থীরা বলছেন শুধু মেজাজি নয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী চুলের মাঝের সিঁথির ভাঁজ এবং চোখের আকৃতির সাথেও নাকি হুবহু মিল রয়েছে এই মহিষের। আর এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই খামারে ভেঙে পড়েছে উৎসুক জনতার ভিড়। অনেকে আসে, আমি তো আজকে আসছি, এর আগে অনেকেই দেখছি যে আসছে, এখানে ভিডিও করছে। এছাড়া আরেকটা দেখলাম নেতানিয়াহু মহিষই, ওইটা একটু উগ্র মেজাজি, মানে অনেক লাফালাফি করে, তো সেটাই দেখতে আসছি। এসএস ক্যাটেল ফার্মে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প নামে কিছু মহিষ আছে। মানে আমরা দুইটা মহিষ দেখলাম, একটা নেতানিয়াহু এবং একটা ডোনাল্ড ট্রাম্প। তো আমরা মূলত এই আকাঙ্ক্ষাতে, মানে দেখার আকাঙ্ক্ষাতে আমরা স্কুল ফাঁকি দিয়ে আমরা এই জায়গায় আসছি মূলত এই দুইটা মহিষকে দেখতে। ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু আর দুজন ঘনিষ্ঠ বন্ধু, যেমন আমরা বাস্তবে দেখে থাকি, তেমন মনে করেন মহিষের জগতেও মহিষের নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু। মেজাজ গরম থাকলে কি হবে, নেতানিয়াহু লাইফস্টাইল কিন্তু একদম রাজকীয়। ঘাস ভুসির পাশাপাশি তাকে দেয়া হয় দামি পুষ্টিকর খাবার। দিনে 2 বার গোসল করিয়ে তাকে রাখা হয় একদম ফিটফাট। তবে মেজাজ সবসময় তুঙ্গে থাকায় খামারের কর্মীরাও একটু দূরত্ব বজায় রেখেই তার সেবা করেন। তো আপনারা দেখতেছেন প্রচুর মানুষ আসে রেগুলার দেখার জন্য এগুলো। তো ওনারা এই নামগুলো ডিসাইড করছে, ফেস দেখে বা কোনোটা চুল দেখে এগুলো ওনারা ডিসাইড করছে, প্লাস ওনারা এগুলা সিলেক্ট করছে যে এটা এরকম দেখা যায়। তারপরে আমরাও দেখলাম যে আপনাদের এই দুইটা মহিষ বলতে আমাদের অন্যান্য অ্যালবিনোর মতো এই দুইটারও যত্ন নেওয়া হয়। আপনার খাবার হচ্ছে আমাদের নিজেদের বানানো দানাদার, প্লাস ঘাস খড়, 12 মাসে আমরা এই ধরনের খাবারগুলাই খাওয়াই। আর সপ্তাহে 2 দিন আমরা শ্যাম্পু দিয়ে ওদেরকে ওয়াশ করি। শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হয় কারণ ওদের স্কিনটা ঠিক রাখার জন্য, কারণ এই মহিষ মূলত স্কিনটার উপরে ডিপেন্ড। কারণ স্কিনটা আপনার যত ব্রাইট থাকবো দেখতে অনেক সুন্দর দেখা যায়। এসএস ক্যাটেল ফার্মে শুধু ট্রাম্প বা নেতানিয়াহুই নয়, কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে গরু, মহিষ, ছাগল ও ভেড়া সহ প্রায় 300টি পশু, যার সিংহভাগই ইতিমধ্যে বিক্রি শেষ। তবে নেতানিয়াহু এখনও খামারে অপেক্ষায় আছে তার উপযুক্ত ক্রেতার। ইমাম শরীফ, কালবেলা।
এক বছর আগের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হলো এসএসসি পরীক্ষার্থীদের। ব্যবসায় উদ্যোগের লিখিত পরীক্ষা 2026 সালের প্রশ্নে নেওয়া হলেও এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় 2025 সালের প্রশ্নে। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের 2500 উপজেলার একটি কেন্দ্রের 54 জন পরীক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এতে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের 401 নম্বর কক্ষে পরীক্ষা দেওয়া সকল শিক্ষার্থী অনিশ্চয়তায় পড়েছেন। ওই কেন্দ্রে মোট 254 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থীরা জানান, কেন্দ্র থেকে বাড়িতে আসার পর তারা বুঝতে পারেন ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এ বিষয়ে শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ভুলবশত ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের এমন ভুল প্রশ্নপত্র দেওয়ার বিষয়ে অবগত রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমরা 2026 সালের পরীক্ষার্থী, কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে এমসিকিউ 2025 সালে। আমরা এই ব্যাপারে প্রথমে এত একটা দেখি না, আমরা খেয়াল করি নাই, কিন্তু আমরা যখন বাসায় এসে প্রশ্ন মিলাইছি তখন দেখি এটা 2025 সালের এমসিকিউ। অনেকেই ফুল অ্যান্সার মানে সবার বেশি কমন পড়ে নাই, তো আমরা মনে করছি প্রশ্ন হার্ড হয়েছে। তারপর আমরা বাসায় আসলাম মিলাইতে, তো সবসময় পরীক্ষা দিয়ে মিলাই, তো দেখি অন্যান্য ঢাকা বোর্ডের যারা আছে, অন্যান্য স্কুলের অন্যান্য কেন্দ্রে, ওদের সাথে আমাদের প্রশ্ন মিলে না। তারপরে আমরা প্রশ্ন ভালো করে দেখি যে এখানে দেওয়া 2025 সালের সিলেবাস অনুযায়ী। আমরা খুব নজরদারির মধ্যে এই বিষয়গুলি আমরা খুব সাবধানতার সাথেই আমরা কাজগুলো করি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গতকাল আমাদের এই ভুলটা হয়েছে। এই ভুলটা হয়েছে আমাদের 401 নম্বর কক্ষে 54 জন শিক্ষার্থীর কাছে 2025 সালের সিলেবাস অনুযায়ী প্রণীত এমসিকিউ প্রশ্ন অংশটি যায়। 2500 উপজেলার আপনার শম্ভুপুরা স্কুল, শম্ভুপুরা কেন্দ্র এসএসসি পরীক্ষার কেন্দ্র, যেখানে আমাদের 250-এর উপরে ছাত্র ছেলে মেয়ে রয়েছে। কালকে পরীক্ষার্থী ছিল 54 জন পরীক্ষার্থীর মধ্যে 2026-এর পরিবর্তে আপনার 2025-এর পরীক্ষা নেওয়া হয়েছে। তৎক্ষণাৎ আমরা জানার সাথে সাথে আমরা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, আমাদের হাতে আর কিছু ছিল না, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলের সাথে যোগাযোগ করছি এবং একই সাথে যে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার গ্রহণ করেছি, এবং একই সাথে আমরা কেন্দ্র সচিব, হল সুপার এবং আপনার যারা কক্ষপদার্থ ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং অব্যাহতি দেওয়া হয়েছে, তাদেরকে নামে শোকজ করা হয়েছে। লাল টুকটুকে লিচুর ভারে নুয়ে পড়েছে গাছের ডাল। সবুজ পাতার ফাঁক গুলে থোকায় থোকায় ঝুলে থাকা রসালো লিচু যেন জানিয়ে দিচ্ছে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে মধু মাসের উৎসব। রাজশাহীর বড় বন গ্রামে নামুপাড়ায় গড়ে উঠেছে সম্ভাবনাময় এই লিচু বাগান, যা ইতোমধ্যেই জেলার অন্যতম বৃহৎ লিচু বাগান হিসেবে পরিচিতি পেয়েছে। এই বাগানের স্বপ্নদ্রষ্টা সফল লিচু চাষী মমিন। নিষ্ঠা, পরিশ্রম ও আধুনিক পরিচর্যার মাধ্যমে 157টি লিচু গাছের একটি বাগান গড়ে তুলেছেন তিনি। মৌসুমের শুরুতেই গাছে আসে প্রচুর মুকুল, তখন থেকেই ভালো ফলনের স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। আমাদের বাগানে গতবারের চেয়ে এবছর ফলন অনেক বেশি। আমাদের বাগানটি রাজশাহীর মধ্যে সবথেকে বড় বাগান। আমাদের এই লিচুটা অনেক স্বাদের এবং অনেক রসালো, খেতে অনেক মিষ্টি। চলতি মৌসুমে তার বাগানে প্রায় 15 লাখ লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী স্বপ্নবাজ এই লিচু চাষী। আমরা গত বছরের থেকে এবছর অনেক বেশি লিচু পাবো আশা করছি। রাজশাহী শহরের ভিতরে সর্বোচ্চ বড় বাগান, আর এবার আমরা এই বাগান থেকে আমরা গতবার যে ফলনটি পেয়েছি, আগের বছরের তুলনায় এই বছরে আপনার বিপুল পরিমাণে, ব্যাপক পরিমাণে মালের ফলন পেয়েছি আমরা আশা করি। শুধু লিচুই নয়, তার বাগানে বউ বাক্স বসিয়ে অতিরিক্ত আয় করছেন তিনি। লিচু ফুল থেকে এবছর প্রায় 640 লিটার মধু সংগ্রহের আশা করছেন তিনি। আমরা এখানে কীটনাশক অনেক কম ব্যবহার করার চেষ্টা করি, আর এবার আল্লাহর রহমতে আবহাওয়া অনেক ভালো ছিল, লিচুর ভালো ফলন আসছে। আমাদের এখান থেকে লিচু ফুলের মধু পাবেন বা অর্গানিক লিচুটা এখান থেকে আপনারা পেতে পারেন। আমাদের এই বাগানের অরিজিনাল মধু আমরা বাজার দর ধরে আমরা পার কেজি আপনার 500 টাকা কেজি আমরা এখান থেকে বিক্রয় করি। আমাদের এখানে অরিজিনাল মধু একদম গাছের মধু, আমার নিজেদের গাছের মধু। নিয়মিত বাগান পরিদর্শনের মাধ্যমে চাষীদের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। রাজশাহী জেলার 528 হেক্টর জমিতে আমাদের লিচুর আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3775 মেট্রিক টন। বর্তমানে আমাদের লিচু বাগানগুলো আমরা সরজমিনে পরিদর্শন করে দেখেছি যে লিচুর অবস্থা ভালো আছে। এছাড়া আমাদের লিচু বাগানগুলোতে কিন্তু গত কয়েক বছরের ন্যায় এবারও কিন্তু মৌ বক্স বসেছে এবং কৃষকরা কিন্তু এই মধু উৎপাদন থেকে একটা
বাড়তি একটা আর্থিকভাবে লাভবান হওয়ার একটা সুযোগ তারা পেয়েছে। রাজীব বিশ্বাস, কালবেলা। স্বামীকে হত্যা করার পর দেহ টুকরো টুকরো করে কেটে সেই মাংস ফ্রিজে লুকিয়ে রাখার চেষ্টা করে স্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রূপালী পর্দার সাইকো থ্রিলার সিনেমাকেও হার মানালো শরীয়তপুরের এক গৃহবধূর নৃশংসতা। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায়। নিহত ব্যক্তির নাম জিয়া সর্দার, আর ঘাতক তারই স্ত্রী আসমা আক্তার। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের ছেড়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। এক পর্যায়ে তার রূপ নেয় হাতাহাতিতে। রাগ আর ক্ষোভের মাথায় আসমা আক্তার পাশে থাকা একটি ভারী লোহার রড দিয়ে সজোরে আঘাত করেন স্বামী জিয়ার মাথায়। একটি মাত্র আঘাতেই মেঝেতে লুটিয়ে পড়েন জিয়া। ঘটনাস্থলেই নিঃশেষ হয়ে যায় তার প্রাণ। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল নৃশংসতার শুরু হয় এরপর থেকে। নিজের অপরাধ আড়াল করতে আসমা বেছে নিলেন এক চরম নৃশংস পথ। ধারালো ছুরি দিয়ে স্বামীর নিথর দেহটিকে টুকরো টুকরো করলেন তিনি। হাত আর পা কেটে আলাদা করে একটি বস্তায় ভরে ফেলে দিয়ে আসলেন নড়িয়া উপজেলার নদীর পারে, আর মাথা বস্তাবন্দি করে ফেলে আসলেন আটং বৃক্ষতলার একটি পুকুর পারে। এরপর শরীরের বাকি অংশ বস্তায় নিয়ে তিনি হাজির হন একটি বাড়িতে। উদ্দেশ্য ছিল ফ্রিজে তা রেখে দেওয়া, কিন্তু ওই বাড়ির লোকজনের মনে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ এসে হাতে নাতে আটক করে ঘাতক আসমা আক্তারকে। আমার কাছে 999 একটা কল আছে 7:30 8টায়। তাৎক্ষণিক আমি আমার ওই মোবাইল পাঠিয়ে এখানে পাঠাইছি। পাঠাইবার পরে 2 মিনিট পরেই ওই ড্রাম যখন খুলছে গন্ধ আসছে, সে বলছিল মাছ ফ্রিজে রাখতে আনছে, কিন্তু সন্দেহ হতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি তার স্বামীকে সে মারছে তাদের পারিবারিক কলহের কারণে। এই মহিলারও পূর্বে সংসার আছে, এক ছেলে মেয়ে আছে। এটা হলো গোপালগঞ্জ টঙ্গিপাড়া। আর যে মারছে সেও আগে বিয়ে করছিল, তার এক ছেলে আছে 15 বছরের। এটা দাদা দাদির কাছে থাকে, আমাদের বিনোদপুরে বিয়ে করছিল, আপনার মাদারীপুরে। তাদের মোবাইলে বিয়ে হয়েছিল, ওই সে বিদেশ থাকা বাচ্চা মোবাইলে পরিচয়, মোবাইলে বিয়ে হয়েছে। পরে সে ওই স্বামী তার ওই সংসার ফালাইয়া এই সংসারে চলে আসছে আর কি। এখন আমরা লাশ পাইছি, এটা তো হত্যা, তাদের বিরুদ্ধে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হবে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে ওষুধ উৎপাদন ও বাজারজাত কার্যক্রম চালিয়ে যাচ্ছে গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত ব্রিস্টল ফার্মা লিমিটেড। 1 দশক আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের সুস্পষ্ট লঙ্ঘন, লাইসেন্স স্থগিতাদেশ উপেক্ষা করে ওষুধ উৎপাদন ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে গুনতে হয়েছিল লাখ লাখ টাকা জরিমানা। এর সামগ্রিক কার্যক্রমে নিষেধাজ্ঞাও জারি করেছিল উচ্চ আদালত। এরপরেও অনিয়মের বৃত্ত থেকে বের হতে পারেনি ব্রিস্টল ফার্মা লিমিটেড। শুধু তাই নয়, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনের প্রতিষ্ঠানটির লাইসেন্সটিও মেয়াদ উত্তীর্ণ। জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আবু জালিম ফয়সাল বলেন, কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তাদের উৎপাদন ও বিপণন বন্ধ করতে হবে, কারণ ওষুধে ভেজাল কিংবা অসঙ্গতি থাকলে জীবন বিপন্ন হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, ভিটামিন, অ্যালার্জি, গ্যাস্ট্রিক সহ বিভিন্ন ক্যাটাগরির 80টির বেশি ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে ব্রিস্টল ফার্মা লিমিটেড। তবে উৎপাদন প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 2025 সালের 3 সেপ্টেম্বরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের একটি পরিদর্শক দল গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত ব্রিস্টল ফার্মা লিমিটেডের কারখানায় অভিযান চালায়। পরিদর্শনের সময় 13টি বড় ধরনের অনিয়ম চিহ্নিত করা হয়। পরে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলে 16 সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি জবাব দেয়, যা সন্তোষজনক নয় বলে বিবেচিত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ওষুধ উৎপাদন লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, এই নিষেধাজ্ঞা কার্যক্রম হয়নি বাস্তবে। নিয়ন্ত্রণ সংস্থার দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড অবৈধ উৎপাদন ও বিপণন চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ঔষধ শিল্প সমিতির মহাসচিব মোহাম্মদ হালিমুজ্জামান জানান, ব্রিস্টল ফার্মা লিমিটেড তাদের সমিতির সদস্য নয়, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি ওষুধ উৎপাদন করে থাকে তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ। এদিকে পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে চরম অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশের চিত্র। কারখানার কর্মীরা নির্ধারিত পোশাক পরিবর্তন ছাড়াই উৎপাদন এলাকায় প্রবেশ করছে। প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই বললেই চলে। ড্রেস চেঞ্জ রুমে মাছি উঠতে দেখা গেছে, নেই পোকামাকড় নিয়ন্ত্রণ ব্যবস্থা।
কাঁচামাল সংরক্ষণে দেখা গেছে ভয়াবহ অনিয়ম। ট্যাগবিহীন পলিথিন ব্যাগে রাখা কাঁচামালের কোনো ব্যাচ নম্বর, উৎপাদন বা মেয়াদোত্তীর্ণ তথ্য নেই। ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থ যেমন মিথানল সংরক্ষণ করা হয়েছে নিরাপত্তাহীন পরিবেশে, যেখানে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা নেই। উৎপাদন এলাকাতেও একই চিত্র। ব্রিস্টল ফার্মা লিমিটেডের এসব অনিয়ম এবারই প্রথম নয়। 1 দশক আগেও অনুমোদনহীন ওষুধ উৎপাদন ও বাজারজাতের অভিযোগে এই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 2016 সালে র্যাবের অভিযানে 20 লাখ টাকা জরিমানা গুনতে হয় ব্রিস্টল ফার্মাকে। একই বছরে নিম্নমানের ওষুধ উৎপাদনের অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ব্রিস্টল ফার্মার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। অনিয়মের বিষয়ে জানতে চাইলে ব্রিস্টল ফার্মা লিমিটেডের চেয়ারম্যান সাইফুল আলম ভূঁইয়া জানান, এখন আর কোনো নিষেধাজ্ঞা নেই। একই সঙ্গে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্সও নবায়ন করা হয়েছে। তবে ওই সব নির্দেশনা দেখতে চাইলে সেগুলো তার কাছে নেই বলে জানান। একই সঙ্গে তিনি বলেন, এগুলো জাহিদ সাহেবের কাছে আছে, কিন্তু জাহিদ সাহেবের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান তার কাছেও কাগজপত্র নেই। ব্রিস্টল ফার্মা হটলাইনে ফোন করা হলে প্রতিষ্ঠানটির পরিচালনায় সম্পৃক্ত দাবি করে জাহিদ হাসান জানান, ব্রিস্টল ফার্মার ওপর ওষুধ প্রশাসন অধিদপ্তরের আরোপিত নিষেধাজ্ঞা গত 9 এপ্রিল তুলে নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আগে কোনো ওষুধ উৎপাদন ও বাজারজাত করা হয়নি। তবে তার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নথি চাইলে তিনি দিতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ব্রিস্টল ফার্মার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।